সেই সুমনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ওসিকে রিজভির ফোন। শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বললেন আমির খসরু। আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য দোয়া চাইলেন শাহজাহান খান। এবং সর্বশেষ জানাবো, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সেই সুমনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ওসিকে রিজভির ফোন। আশুলিয়া থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলুকে ফোন করে বিএনপি অফিসের পিয়ন পরিচয় দিয়ে অসদাচরণ করা সুমনের বিরুদ্ধে ঘটনার তদন্ত এবং আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ঘটনার পর রুহুল কবির রিজভী বিএনপির দপ্তর থেকে তথ্য দিয়ে নিশ্চিত হন যে সুমন ভূঁইয়া পরিচয়ে থানায় গিয়ে এমন অপকর্ম করেছেন। তিনি এরপর আশুলিয়া থানার ওসিকে ফোন করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার এবং পুলিশ কর্মকর্তার সঙ্গে অসদাচরণের জন্য দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান। আশুলিয়া থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলাম, এমন সময় ওই ব্যক্তি এসে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। পরে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি দেখে তিনি পালিয়ে যান। শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বললেন আমির খসরু। শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচিত সরকারও শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অপরাধীদের বিচার করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। আমির খসরু বলেন, শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগের বাকি অপরাধীদেরও বিচারের আওতায় আনতে হবে। বিচারিক বিষয়ে আইনি প্রক্রিয়া, এর সাথে সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নাই। স্বাধীন বিচার বিভাগ বিশ্বাস করলে নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি হওয়া কাম্য নয়। নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, জাতীয় নির্বাচনের সাথে নানা প্রস্তাব জুড়ে দেওয়া ফ্যাসিবাদী চরিত্রের মতো। সরকার দ্রুত নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে, মানুষ এটাই প্রত্যাশা করে বলেও জানান বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা। আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য দোয়া চাইলেন শাহজাহান খান। কারাজীবন থেকে মুক্তি পেয়ে দেশে শান্তি শৃঙ্খলা কিভাবে ফিরিয়ে আনা যায় এবং আগামী নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করতে পারেন, এজন্য সবার কাছে দোয়া চেয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছেন বলেও মন্তব্য করেছেন হাসিনা সরকারের সাবেক এই প্রভাবশালী মন্ত্রী। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শাহজাহান খান বলেন, আমি আছি তোমাদের দোয়ার কারণে। এক সাংবাদিক তার প্রতি দোয়া চাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, দোয়া করবা যেন আমি তাড়াতাড়ি মুক্তি পেয়ে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারি এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারি। এ সময় সাংবাদিকরা তাকে দেশের পরিস্থিতি সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, আমরা 12টা বাজিয়েছি না, তা সামনে প্রমাণিত হবে। শাহজাহান খানের সঙ্গে আরও কয়েকজন আসামি ছিল, যাদের সঙ্গে তাকে আদালতে তোলা হয়। আদালত থেকে বের হওয়ার সময় তাদের হ্যান্ডকাফ পরিয়ে এবং হেলমেট দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল। শাহজাহান খান সাংবাদিকদের আরও বলেন, আমি সবসময় হাসি, মৃত্যুর আগ পর্যন্ত হাসতে থাকব। তিনি বলেন, কারাগারে কেমন আছেন এমন প্রশ্নের উত্তরে খুব ভালো আছি, সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি। এই সব বক্তব্যের পর বিচারক তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর শাহজাহান খান ও অন্যান্য আসামিদের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভবিষ্যতের নির্বাচন ও দেশের পরিস্থিতি নিয়ে আরও আলোচনা হতে পারে। শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাম্প্রতিক একটি বক্তব্য নিয়ে সর্বমহলে মিশ্র প্রতিক্রিয়া কিংবা অতি প্রতিক্রিয়াশীলতা দেখা গেছে। সেনাবাহিনী রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হলেও সেনাপ্রধান সরকারের কোনো অংশ নয়। সাংবিধানিক আইনের আওতায় সরকার চাইলে সেনাবাহিনী কখনো কখনো বেসামরিক প্রশাসনের সহায়তায় কাজ করে থাকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পতনের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল, কারণ গত 1.5 দশকে পুলিশ বাহিনী সহ দেশের আইন শৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীসমূহকে ভারতীয় এজেন্ডায় আওয়ামী লীগ দলীয়করণ করা হয়েছিল। রাজনৈতিকভাবে পুরো জাতি শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়ল। কার্যত জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ ও শেখ হাসিনার স্বৈরাচারী শাসন টিকিয়ে রাখতে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে শেষ সময় পর্যন্ত জনগণের উপর গুলি চালাতেও কুণ্ঠিত হয়নি। ভারতে পালিয়ে যাওয়ার মুহূর্তেও শেখ হাসিনা নাকি তার চলে যাওয়ার পর পুলিশকে বিদ্রোহীর ভূমিকায় ঠেলে দিতে অনুগত পুলিশ প্রধানকে নির্দেশনা দিয়েছিলেন। 3রা আগস্ট সেনা সদরে অনুষ্ঠিত বিশেষ দরবার ডেকে রাজপথের আন্দোলনে সেনাবাহিনীর করণীয় সম্পর্কে একটি পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণের নিমিত্তে দেশের সব সেনা ইউনিটের প্রধান সহ সব গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তাদের অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল।
সেখানে অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা এবং নিম্ন ও মধ্যসারি প্রায় সব সেনা কর্মকর্তা জনগণের বুকে গুলি না চালিয়ে তাদের আন্দোলনের সমর্থন দেওয়ার পক্ষে মত দেন। মূলত সেদিনই শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেদিন সেনাপ্রধান হিসেবে তার বাহিনীর ওপর কোনো কর্তৃত্ববাদী সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইলে কি ঘটত তা নিয়ে মতান্তর থাকলেও কোনো পক্ষের জন্যই তা মোটেও সুখকর হতো না। আন্দোলনের সময় শেখ হাসিনার নির্দেশে কয়েকদিন সেনাবাহিনীর কিছু সদস্যকে অনেকটা দলবাজ র্যাব পুলিশের ভূমিকায় দেখা গেলেও শেষ পর্যন্ত যাত্রীর সেই মহেন্দ্রাক্ষণে সেনাবাহিনীর ইতিবাচক ভূমিকা ছাত্র জনতার রক্তক্ষরণ কিছুটা কমিয়ে বিজয় নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রেখেছিল। ঢাকার বিভিন্ন প্রবেশপথে পুলিশের সাথে ছাত্র জনতার সংঘর্ষের শত শত মানুষের প্রাণহানি, হাজার হাজার মানুষ গুলিবিদ্ধ হওয়ার পরেও ছাত্র জনতাকে এক চুলও হটানো যায়নি। ছাত্র পুলিশের সংঘাত ও সম্মুখ সমর শেষ পর্যন্ত পুলিশের পতন ও থানায় হামলা, অগ্নিসংযোগ, গণপিটুনিতে বেশ কিছু পুলিশ সদস্যের মৃত্যু ও বাকিদের পলায়নের মধ্যে দিয়ে ৩৬ জুলাইয়ের অভ্যুত্থানের পরিসমাপ্তি ঘটে। তারপর ৭ মাসেও দেশের পুলিশ বাহিনী স্বাভাবিক শৃঙ্খলা সহ পূর্ণ কর্মক্ষমতায় ফিরে আসেনি। প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের হাতে অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র ব্যবস্থা ও রাজনৈতিক বন্দোবস্তের ভার অর্পণ করার পর থেকেই শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক জোটের দুই প্রধান শরিক দল বিএনপি ও জামায়াতের মধ্যে ক্ষমতাকেন্দ্রিক স্বার্থদ্বন্দ্ব ও নানা বিষয়ে মতপার্থক্য স্পষ্ট হয়ে দেখা দিতে শুরু করে। এসব দলের নেতাকর্মীদের বিগত ১৬ বছরের চরম তিক্ত অভিজ্ঞতা, নিপীড়ন, বঞ্চনা এবং দেশকে একটি ভয়ঙ্কর শূন্যতা ও ভঙ্গুরতার গহ্বরে ফেলে দেওয়ার ষড়যন্ত্র সম্পর্কে যথেষ্ট সচেতন হয়েও তাদের এহেন আচরণ গণঅভ্যুত্থানের মূল শক্তি ছাত্র জনতা তথা নতুন প্রজন্মের মধ্যে এক ধরনের হতাশা ও বিক্ষোভের জন্ম দেয়া অস্বাভাবিক নয়। জরুরি প্রয়োজনীয় সংস্কার, স্থানীয় ও জাতীয় নির্বাচনের টাইমলাইন, গুম খুন, গণহত্যার বিচার, শেখ হাসিনার মনোনীত রাষ্ট্রপতির অপসারণ, শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং অপরাধী সংগঠন হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিএনপি জামায়াতের মতভেদ থাকতেই পারে, কিন্তু তার মধ্যে যদি ভারতীয় এজেন্ডার প্রতিফলন দেখা যায়, পতিত স্বৈরাচারের ন্যারেটিভ ব্যবহার করে তাদের পুনর্বাসনের ভাবলক্ষণ প্রতিফলিত হয়, তা শুধুমাত্র ক্ষমতাকেন্দ্রিক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় সীমাবদ্ধ থাকে না। আইনশৃঙ্খলা বাহিনী ও আমলাতন্ত্র এখনও শেখ হাসিনার ফ্যাসিবাদী ট্রমা থেকে বের হতে না পারায় ছাত্র জনতার অভ্যুত্থানের লক্ষ্য পূরণে যথাযথ ভূমিকা রাখতে পারছে না। অন্যদিকে একসময়ের জোটসঙ্গী রাজনৈতিক দলগুলোর মধ্যকার অন্তর্কলহ কখনো কখনো রক্তাক্ত সংঘাতের জন্ম দিচ্ছে। খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংঘাতের ঘটনাটি সারা দেশে অন্যান্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়ার সমূহ আশঙ্কা দেখা দিয়েছিল। দুই প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের কঠোর নির্দেশনার কারণে তা আর বাড়েনি। ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগের ফ্যাসিবাদী ন্যারেটিভ ও জাতিকে বিভক্ত করে ফায়দা হাসিলের রাজনীতির নতুন প্রজন্ম প্রত্যাখ্যান করেছে। নতুন বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদ প্রত্যাখ্যান করেছে। সেই সমমর্যাদার ভিত্তিতে ভারতের চোখে চোখ রেখে অমীমাংসিত সব ইস্যুর সমাধান করতে চায়। দায়িত্ব গ্রহণের আগেই ডক্টর ইউনূস প্রতিবেশী দেশের সরকারকে এই বার্তা দিয়েছেন। এরপর অনবরত হুমকি, নানামুখী ষড়যন্ত্র, শেখ হাসিনাকে দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ধারাবাহিক তৎপরতায় সরকারের অবস্থান কখনো কখনো টালমাটাল অবস্থার মধ্যে সরকার ভারতের চাপের কাছে নতি স্বীকার করেনি। তবে বিএনপি জামায়াতের স্বার্থদ্বন্দ্ব, বাকযুদ্ধ ও শীতল যুদ্ধ, নেতাকর্মীদের মধ্যে গড়ে ওঠা দীর্ঘদিনের আওয়ামী ফ্যাসিবাদ ও ভারত বিরোধী ঐক্যে ফাটল ও অভ্যন্তরীণ হানাহানির সুযোগে পতিত স্বৈরাচারের দোসর ও ভারতীয় লেসপেন্সাররা বাড়তি সুযোগ হিসেবে গ্রহণ করে নতুন করে আঘাত হানার সাহস জোগাতে পারে। তারা এক মুহূর্তের জন্য বসে নেই। সারা দেশ থেকে আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মী বিদেশে পালিয়ে গেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।